হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? তো আমার তরফ থেকে তোমরা যখনই এই ভিডিওটি দেখো না কেন, সেই হিসেবে গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড নাইট, যাই খুশি। আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছি। তার উপরে টোটাল 5টা ভিডিও ক্লিপস হয়েছে। যদি কেউ দেখে না থাকো তাহলে সার্চ করো, ফিজিক্স স্টুডেন্টস চ্যানেল সার্চ করো এবং সেই চ্যানেলে গিয়ে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট পরপর টপিক ওয়াইজ দেখে নাও। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন, যার মোদ্দার চ্যাপ্টারটাকে আমরা ধরে থাকি কাইনেমেটিক্সের একটা চ্যাপ্টার মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশন ইন এ স্ট্রেট লাইন, তাহলে কাইনেমেটিক্স চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার আমরা পড়ব কাইনেমেটিক্সের প্রথম চ্যাপ্টার আমরা পড়ব মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা কি দেখতে চলেছি? আচ্ছা, কাইনেমেটিক্সের কাইন কথার অর্থ হচ্ছে কাইনেমেটিক্সের কাইন কথার অর্থ হচ্ছে মোশন, আর ম্যাটিক্স মানে হচ্ছে ম্যাটার। এই মোশন সম্পর্কিত যতগুলো ম্যাথ আমরা পড়ব সেগুলো প্রায় মোশন ইন এ স্ট্রেট লাইন আর মোশন ইন এ প্লেন, এই দুটোর চ্যাপ্টারের মধ্যে প্রায় 30 থেকে 40% আমরা কভার করব। আমরা স্বাভাবিকভাবে কি জানি, মোশন সাধারণত 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল হয়ে থাকে। মোশন 1 ডাইমেনশনাল হয়ে থাকে। তাহলে 1 ডাইমেনশনাল এর একটা মোশনের নাম কি? এইরকম মোশন গুলোকে আমরা কি বলে থাকি? লিনিয়ার মোশন। মানে কি? লিনিয়ার বা রেক্টিলিনিয়ার। লিনিয়ার বা রেক্টিলিনিয়ার। লিনিয়ার মোশন মানে কি? যে সকল বডিগুলো একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। 2 ডাইমেনশনালও হতে পারে। তাহলে 2 ডাইমেনশনাল মোশন কোনগুলো? না, 2 ডাইমেনশনাল মোশন কোনগুলো হবে? সার্কুলার বা প্রজেক্টাইল। সার্কুলার বা প্রজেক্টাইল। সার্কুলার। এই প্রজেক্টাইল মোশন মানে কোনগুলো? ধরো সাপোজ এটা কোনো একটা সারফেস, এই সারফেস থেকে তুমি কি করলে? একটা ঢিলকে এমনি করে ছুঁড়ে দিলে। তো এইরকম মোশন গুলোকে আমরা কি বলবো? প্রজেক্টাইল মোশন। তুমি একটা ঢিল কি করলে? ছুঁড়ে দিলে, তখন ওই ঢিলটা কি হয়? এমনি করে গিয়ে অনেকটা দূরে এমনি করে গিয়ে পড়তে থাকে। এইরকম মোশন গুলোকে আমরা কি বলে থাকি? না, প্রজেক্টাইল মোশন। 3 ডাইমেনশনাল মোশন হতে পারে। তাহলে 3 ডাইমেনশনাল মোশন কোনগুলো? না, 3 ডাইমেনশনাল মোশন গুলো যেগুলো এক্স, ওয়াই, জেড 3টা অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, সেরকম হচ্ছে কোনগুলো? না, গ্যাস মলিকিউল। সেগুলো হচ্ছে কোনগুলো? না, গ্যাস মলিকিউল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারলাম যে মোশন 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 3টা ডাইমেনশনালে হতে পারে। তো প্রথমত আমরা 1 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল নিয়েই বেশিরভাগ আলোচনা করব। আচ্ছা, এই মোশনের ক্ষেত্রে ভেরিয়েবল কি হয়ে থাকে? মোশনের ক্ষেত্রে যে সকল ভেরিয়েবল পার্টগুলো হয়ে থাকে, তাহলে ভেরিয়েবল পার্টগুলো কি হয়? না, ভেরিয়েবল পার্টগুলো হচ্ছে যেমন করে ডিসটেন্স। এইগুলো আমরা ক্লাস 9-10-এ অনেকটাই কভার করে এসেছি। নেক্সট হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। তারপরে হচ্ছে কোনটা? ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, তারপরে স্পিড,
ভেলোসিটি, এক্সেলারেশন, নেক্সট হচ্ছে জার্ক। এগুলো সবই হচ্ছে জার্কটা যদি আমরা পড়িনি, আমাদের এনসিইআরটির বইতেও তেমন কিছু জার্ক সম্পর্কে নেই, তাও আমি জাস্ট খালি 2 লাইন খানে আমি বলবো পরে। তাহলে ভেরিয়েবল পার্টস গুলো কোনগুলো? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, এক্সেলারেশন আর জার্ক। আজকে মধ্যে চ্যাপ্টারের মধ্যে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে কি ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড আর ভেলোসিটি। এই 4টে জিনিস আজকের মতো আমরা করে পড়বো। তাহলে প্রথম দিকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। এর পর্যন্ত তোলা হয়েছে তো, তুলে নাও। তোলা হয়েছে? আচ্ছা, তোমরা যখনই পড়তে বসো তখন যেন খাতা আর কলমটা যেন সাইডে থাকে, নাহলে কিন্তু পড়ার প্রতি কিছুটা হলেও কম আসবে, পড়াটা কম আসবে। আজকে যে জিনিসটা আমরা আজকে যে টপিকসটা থাকবে সেই টপিকসটা হচ্ছে কি না ডিস্টেন্স and displacement। মুদ্রা পড়ার মধ্যেই আসা যায়, আচ্ছা বাজে কথা বলে লাভ নেই। ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা কি দেখেছি? ডিস্টেন্স হচ্ছে কি আমরা ক্লাস 9 এর ক্লাসে পড়েছি স্কেলার কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স জিনিসটা কি, এর ডেফিনেশনটা কি না কোনো একটা অবজেক্ট যে পথটা অতিক্রম করে, যে পথটা ট্রাভেল করে, সেই পথটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স। কোন একটা অবজেক্ট যে পথটা ট্রাভেল করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, তো সাপোজ ধরে নাও, এইখানটা ধরে নাও, সাপোজ কোন একটা অবজেক্ট এ থেকে বি পজিশনে গেছে, এ থেকে বি পজিশনে গেছে, সে এই পথেও যেতে পারে, এই পথেও যেতে পারে, আবার এই পথেও যেতে পারে। তাহলে সাপোজ ধরে নাও এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে কোন একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে যাচ্ছে, 3টা রুটে যাচ্ছে। তাহলে এই 3টা রুটে যাওয়ার সময় কি দেখতে পাচ্ছি? এটাও একটা পাথ, এটাও একটা পাথ, এটাও একটা পাথ। তাহলে 3টা পাথের মধ্যে সব থেকে স্মলেস্ট ডিস্টেন্সটাই হবে কি ডিসপ্লেসমেন্ট। সব থেকে স্মলেস্ট পাথ, এটা হচ্ছে কি স্মলেস্ট পাথ। তাহলে এই স্মলেস্ট পাথটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। তাহলে এদের মধ্যে তাহলে স্মলেস্ট পাথটাও ওয়ান টাইপ অফ ডিস্টেন্স, স্মলেস্ট পাথটাও ওয়ান টাইপ অফ কি ডিস্টেন্স। তাহলে এটাও ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, কিন্তু এটা স্মলেস্ট হওয়ার জন্য এটাকে আমরা কি বললাম না ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে অলওয়েজ গ্রেটার দেন। তাহলে এইরকম একটা বোর্ড লেভেল একটা কোশ্চেন আছে কি না, সাপোজ ধরো ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স greater than equal to displacement, distance less than equal to displacement। যদি 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? আমরা কি দেখলাম যে এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা, এটা ডিসপ্লেসমেন্ট, এটাও ডিস্টেন্স।
তাহলে এখানটা আমি কি দেখতে পাচ্ছি, এই ডিসপ্লেসমেন্টটাও কি দেখতে পাচ্ছি, এটাও ডিস্টেন্স বোঝাচ্ছে, কারণ এটা ডিস্টেন্স বটে কিন্তু স্মলেস্ট, যে কারণে ডিস্টেন্সটার নাম চেঞ্জ হয়ে তাকে আমরা কি বলে দিয়েছি, ডিসপ্লেসমেন্ট। তাহলে কি দেখতে পাচ্ছি না, ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দেন অফ ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স কখনোই লেস দেন হতেই পারে না ডিসপ্লেসমেন্টের থেকে, এটাই ডিস্টেন্স, এটাই ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সর্বদা বড় হতে পারে, সর্বদা বড় হতে পারে, আবার ইকুয়ালও হতে পারে। তাহলে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের তুলনায় সর্বদা বড় হয়, আবার ইকুয়ালও হতে পারে। ইকুয়াল কখন হবে না, যখন স্ট্রেট লাইনে পাস, যখন স্ট্রেট লাইন হবে। তাহলে এই অপশনটা আমাদের কি হবে, কারেক্ট হবে, বাকিগুলো কি ভুল। ক্লিয়ার করা গেছে, ক্লিয়ার করা গেছে। আচ্ছা, চলে আসে নেক্সট একটা জিনিস। নেক্সট এখান থেকে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট থেকে কয়েকটা অঙ্ক কভার করতে পারলেই ক্লিয়ার হয়েছে। কেমন করে ক্লিয়ার হবে, সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1, সাপোজ এই একটা সেমি সার্কুলার পাথ, এটা আছে তার রেডিয়াস। তো এখানটায় বলে দিল এর একটা অবজেক্ট এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেছে, তাহলে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও কত, এর রেশিও কত। তাহলে ডিস্টেন্স কত হবে না, যদি আমরা অ্যান্সার খুঁজি তাহলে কি হবে, ডিস্টেন্স হচ্ছে কি, এটা যদি রেডিয়াস আর হয় তাহলে টোটাল বৃত্তটার কত হয় 2πr, তাহলে অর্ধেকটার জন্য কত হবে πr। ক্লিয়ার হয়েছে, অর্ধেকটার জন্য কত হবে πr। আর ডিসপ্লেসমেন্ট কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পুরো একদম স্মলেস্ট ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্মলেস্ট ডিস্টেন্স কি হবে, সোজা একদম স্ট্রেট লাইনটাই হবে কি স্মলেস্ট ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে না, ডিস্টেন্স হচ্ছে πr আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত হবে 2r। তাহলে আমরা কত পেলাম π/2। আচ্ছা, চলে আসে কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। সাপোজ এই একটা কিউবিক দিয়েছে, প্রত্যেকটা এই কিউবিকের প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে a। সাপোজ এইখানে কোন একটা বস্তু ছিল, এই a পজিশনে কোন একটা বস্তু ছিল, এই বস্তুটা প্রথমে এই পথে গেল, তারপরে এই পথ বরাবর গেল, তারপরে এই পথ বরাবর গেল, দিয়ে এখন এই পজিশনে বিটা ওই বস্তুটা স্থির অবস্থা আছে। তাহলে এখন তোমাকে বার করতে বলেছে যে এর ডিসপ্লেসমেন্ট কত। তাহলে কি করে বার করব, কি করে বার করব, বার করবো কি করে। তাহলে এইরকম অঙ্কগুলো করতে গেলে আমাদের ভেক্টরের সাহায্য নিতে হয়। তাহলে এই ভেক্টরের সাহায্য আমি কিভাবে নেব, তার জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো অর্থাৎ মোশন ইন এ প্লেন পড়াবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা
এক্স ওয়াই জেড তিনটা এক্সিস জানি, এক্স ওয়াই জেড। তাহলে এক্স এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা হয়ে থাকে সেটা আছে আই ইউনিট ভেক্টর, ওয়াই এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা হয়ে থাকে সেটা আছে জে ইউনিট ভেক্টর, আর জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা হয়ে থাকে সেটা আছে কে ইউনিট ভেক্টর আমরা ধরে থাকি। তাহলে অবজেক্টটা এক্স এক্সিস বরাবর এটা যদি এক্স হয়, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি জেড, এটা হচ্ছে কি জেড। তাহলে এক্স এক্সিস বরাবর ওই অবজেক্টটা কতটা ডিসটেন্স কভার করেছে এক্স এক্সিস বরাবর, না এ ডিসটেন্স। তাহলে এখানটা হচ্ছে কি এআই ভেক্টর। তারপরে ওই অবজেক্টটা ওয়াই এক্সিস বরাবর কতটা ডিসটেন্স কভার করেছে, না এ ডিসটেন্স কভার করেছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, না এআই কমা এ বি। ক্লিয়ার? এবারে ওই অবজেক্টটা পুনরায় আবার জেড এক্সিস বরাবর এই পয়েন্টটাকে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, না এআই এ জে কমা এ কে, কারণ এই ডিসটেন্সটা হচ্ছে কত এ, কারণ এটা একটা কিউবিক। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে স্মলেস্ট ডিসটেন্সটা কি হবে, মানে তার ডায়াগোনালটা, ধরো এই এই এই। তাহলে এই পয়েন্ট থেকে সেই পয়েন্ট এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, তার ডিসপ্লেসমেন্ট। আর এই জিনিসটা হচ্ছে কি তার ডিসটেন্স, এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে ডিসটেন্সটা কত হবে, এ প্লাস এ ডিসটেন্স 3a, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি তার ডায়াগোনালটা। তাহলে ডায়াগোনালটা বার করার জন্য আমি কি করলাম, তাহলে এই বিন্দুর আমাকে আগে কোঅর্ডিনেটটা বার করতে হবে, ভেক্টরটা করে নিলে কিন্তু আরো সুবিধা হয়। তাহলে এই কোঅর্ডিনেটটা বার করার জন্য আমি কিভাবে পেলাম, তাহলে এবি ভেক্টরটা কত হবে, না এবি ভেক্টরটা কত হবে, এবি ভেক্টর ইকুয়াল টু কত হবে, না এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। তাহলে এই এবি ভেক্টরটা পেয়ে গেছে। তাহলে এই ভেক্টরের মানটা কি করে পাবো, এই ভেক্টরের মান পেতে গেলে এবি এর ম্যাগনিটিউড করতে হবে। এবি এর কি করতে হবে, এই ভেক্টরের ম্যাগনিটিউড করতে হবে। তাহলে ম্যাগনিটিউড করলে আমি কি পাবো, না প্রত্যেকটা ইউনিট ভেক্টরের কি হবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস প্রত্যেকটা ইউনিট ভেক্টরের যে সাফিক্স গুলো রয়েছে সেই সাফিক্স গুলোর কি হবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, দ্যাট মিন্স কত হলো √3a, দ্যাট মিন্স কত হলো √3a। তাহলে এ বি এর ভ্যালু কত বেরোলো, √3a। তাহলে ডিসপ্লেসমেন্টটা কত, না √3a। তাহলে এটাই হচ্ছে আমার কি ডিসপ্লেসমেন্ট। তাহলে ডায়াগোনালটা দৈর্ঘ্যটাই আমার কি বুঝিয়ে দেবে, ডায়াগোনালটা লেন্থটাই আমার বুঝিয়ে দেবে কি ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো, সাপোজ ধরো এই একটা সার্কুলার পাথ। তাহলে এই সার্কুলার পাথের কোন একটা পয়েন্ট এ থেকে কোন একটা পয়েন্ট বি, সাপোজ এইখানটায় না এইখানটায় ধরো কোন একটা পয়েন্ট বি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোন একটা অবজেক্ট এসেছে, তাহলে এর ক্ষেত্রে এর ডিসপ্লেসমেন্ট কত হবে এটা, তাহলে এবিটাই হবে কি তার ডিসপ্লেসমেন্ট। এই সার্কুলার পাথের ধরো রেডিয়াস দিয়েছে আর, তাহলে আমাকে এবারে বলেছে কি ওই ডিসপ্লেসমেন্টটা কত হবে, তাহলে ওই ডিসপ্লেসমেন্টটা বার করতে বলেছে। তাহলে ওই ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো, কিভাবে বার করবো, প্রথমে এই পয়েন্ট থেকে অরিজিন পর্যন্ত এমনি করে জয়েন করে দেবো। তাহলে এটা হয়ে গেল কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি হয়, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কত 90 হয়েছে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু আমরা ab ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রুট আন্ডার এটা, তাহলে ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকুয়াল টু আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তার মানে কত হলো তাহলে রুট ওভার অফ 2r স্কয়ার, দ্যাট মিন্স r বা রুট 2r। ক্লিয়ার? তাহলে এইরকমই একটা কোশ্চেন, ধরো কোশ্চেন নাম্বার 4, কোন একটা সার্কেলের কোন একটা পয়েন্ট এ থেকে কোন একটা পয়েন্ট বি তে যদি কোন একটা অবজেক্ট যদি যায় তাহলে তার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে এটা। তাহলে এই ক্ষেত্রে ওই সার্কেলের রেডিয়াস দিয়েছে সাপোজ r। তাহলে এবারে আমরা কি করে করব, ওই ডিসপ্লেসমেন্ট বার করব কি করে। তাহলে এই পয়েন্ট থেকে আমি কি করব, এই পয়েন্ট থেকে এতদূর পর্যন্ত জয়েন করে দেব, এই পয়েন্ট থেকে কি করব এটা হচ্ছে ও, তাহলে এই ও পয়েন্টের সাথে এ যোগ করব, ও পয়েন্টের সাথে বি যোগ করব, তাহলে এটা হয়ে গেল কত আর, এটা হয়ে গেল কত আর। তাহলে এবারে এই এ বিটার মান আমি কি করে বার করব। তাহলে এবারে বার করার জন্য কি করতে হবে না, এখানটায় ভেক্টরের একটু সাহায্য নিতে হবে। কি সাহায্য নেবে না, ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলেছে না, ভেক্টরের ত্রিভুজ সূত্র বলেছে যদি আমরা ভেক্টরটা পড়িনি একটু আইডিয়া নিয়ে নিই, যখন ভেক্টরটা করবো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমি পয়েন্টটা নিলাম, তারপর এটা হচ্ছে কি এ বি সি হয়েছে। সাপোজ কোন একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে, বি পয়েন্টে গিয়ে রেস্ট করেছে হয়েছে। তাহলে এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে, বি পয়েন্টে গিয়ে রেস্ট করেছে। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে যদি আমরা লাইনটাকে জয়েন করি, এই লাইনটাই কি বোঝাবে আমার ডিসপ্লেসমেন্ট, তাই তো। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে না, দুটো ভেক্টর যদি পরস্পর পর্যায়ক্রমে থাকে, তাহলে থার্ড ভেক্টরটা ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বোঝাবে এবং তার ডিরেকশন হবে কি তার অপোজিট। দুটো ভেক্টর যদি পর্যায়ক্রমে থাকে, এর অভিমুখ যেদিকে তার অভিমুখের একই দিকে সিবির অভিমুখ, তাহলে এ সি যেদিকে তার দিকেই কি আছে সিবি। তাহলে দুটো ভেক্টরের পর্যায়ক্রমিক নিয়েছে, তাহলে দুটো ভেক্টরের পর্যায়ক্রমিক মানটা তৃতীয় ভেক্টর মানে কোনটা এ বি, তৃতীয় ভেক্টর মানে কোনটা এ বি কেন নিলাম, বি থেকে নিলাম না কেন, না তৃতীয় ভেক্টরটা ওই দুটো ভেক্টরের মানের সমান এবং অপোজিট হবে। তাহলে এর ডিরেকশন যেদিকে হচ্ছিল এর ডিরেকশন তার অপোজিটে, তাহলে সেই জন্য আমি কোথেকে কত দিয়েছি এ থেকে নিচে নিয়েছি। ক্লিয়ার? সাপোজ এবার আমি ধরে নিলাম যে কোনো একটা দিক থেকে তুমি ধরতে পারো, তাহলে এইটা আমি কি এটা হবে তার রেজাল্টেন্ট, তাই তো। যদি আমি এটা নিই তাহলে তাহলে এটা হচ্ছে তার কি রেজাল্টেন্ট। তার মানে আমি কি লিখতে পারি, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি লিখতেই পারি। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি সেম টু সেম আমরা এখান থেকে এটাকে লিখতে পারলাম। তাহলে আমাকে বার করতে হবে কি এবি, তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি ভেক্টর ইকুয়াল টু কত, এবি ভেক্টর তো বার করতে হবে। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ভেক্টরের সাবস্ট্রাকচারের ফর্মুলা আমরা পড়েছি। তাহলে এর মান আমরা যখন বার করতে যাব, তাহলে সাবস্ট্রাকচারের ফর্মুলা কি পড়েছি, যখন করাবো তখন আমি কিন্তু সমস্ত ডিটেলসটা করাবো। এই মুহূর্তে তোমরা ওটাকে কপি করো, কারণ এখনো পর্যন্ত ওই চ্যাপ্টারটা আমরা আসিনি। তাহলে রুট ওভার অফ আমি কি করবো, রুট ওভার অফ ও বি আর এ, ও বির হোল স্কয়ার প্লাস ও এ হোল স্কয়ার। এখানটায় কি করেছি, দুটো ভেক্টরের সাবট্রাকশন, দুটো ভেক্টর যদি প্লাস থাকতো তাহলে অ্যাডিশন হতো, তখন কি করতাম না সেম থাকতো, শুধু এই জায়গাটাই চেঞ্জ হতো।
কোন জায়গাটায় আমি নোট করে দিচ্ছি, ওবি ইন্টু ওএ ইন্টু কস থিটা। কোন জায়গাটায় চেঞ্জ হতো, যদি এটা মাইনাস, দুটো ভেক্টরের মাইনাস আছে, তাহলে দুটো ভেক্টরের যদি সাবট্রাকশন হয় তাহলে এই জায়গাটা মাইনাস হবে, দুটো ভেক্টরের যদি অ্যাডিশন হয় তাহলে এই জায়গাটা কি হবে, প্লাস হবে, এই জায়গাটা কি হবে, প্লাস হবে। তাহলে এখন যেহেতু সাবট্রাকশন সেটা আমি মাইনাস করেছি, তাহলে ওবি ইকুয়াল টু কত আর, ও ইকুয়াল টু কত আর, তাহলে কত লিখবো, তাহলে লিখলাম আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2 আর স্কয়ার কস স্কয়ার থিটা। তো আর স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে আর একটা বাইরে চলে আসে, 2 যদি একটা বাইরে নিয়ে নিই তাহলে 1 মাইনাস কি হয়ে যায়, কস থিটা। তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা কি পড়েছি না 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে না, আগে আমরা অঙ্কের হিসাবে আগে দেখে নিই, 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু কি জানি 2 সাইন স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা যদি হয় তাহলে কি লিখবো, 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এই রুলসটা আমরা কি করবো, এখানটায় অ্যাপ্লাই করে দেবো। তাহলে আর ইন্টু রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, ক্লিয়ার, 2 ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এই পোর্শনটাকে আমি এপাশে তুলে আনছি, তাহলে কত হচ্ছে না 2 টু 4, তাহলে 2 আর সাইন থিটা বাই 2। তাহলে এটাই কত হয়ে গেল, ওই এবি ভ্যালু। তাহলে এইখান থেকে এইটুকু ভ্যালু কত হয়ে গেল, আমরা এবি কত ভ্যালু পেয়ে গেলাম, 2 আর সাইন থিটা বাই 2। যদি সাপোজ এই কোণটা যদি আমার দিয়ে থাকতো 120 ডিগ্রি, তারপর এই কোণটা যদি 120 ডিগ্রি যদি দিয়ে থাকতো তাহলে অ্যাঙ্গেলটা কত, থিটা ইকুয়াল টু 120, তাহলে বসিয়ে দিতাম, তাহলে এবি ইকুয়াল টু কত পেতাম না 2r ইন্টু সাইন 120 বাই 2, তাহলে কত হবে 2r সাইন 60। দ্যাট মিনস 2r সাইন 60 মানে হচ্ছে কত না 2r সাইন √3 বাই 2, তাহলে 2r √3 বাই 2, তার মানে √3r। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হলো না √3r। তাহলে যে কোনো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্মুলা আমার অ্যাপ্লাই হয়েছে, তাহলে আমি এখানটাও আমি ধরতে পারি যেদিকে খুশি। তাহলে এখানটা যদি এই এবির ভ্যালুটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমি এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি, এই ফর্মুলাটা। তাহলে এখানে যদি আমাকে এবির ভ্যালু বার করতে হয়, দেখো এখানটা আমি অ্যাপ্লাই করে দেখিয়েছি, তাহলে এবি ইকুয়াল টু কত হবে না 2r সাইন থিটা বাই 2, 2r সাইন থিটা বাই 2, এখানে থিটাটা হচ্ছে কত 90, তাহলে 90 যদি হয়ে থাকে তাহলে 2r ইন্টু সাইন 90 বাই 2 মানে হচ্ছে 45, 2r সাইন 45 ডিগ্রি। দ্যাট মিনস 2r ইন্টু 1 বাই √2, 2 মানে √2 মানে হচ্ছে কি √2 ইন্টু √2, তাহলে একটা √2 কাটবে, তাহলে √2r। তাহলে এই ইকুয়েশনটা জানা থাকলে কিন্তু আমরা যে কোনো অঙ্ক সলিউশন করতে পারবো, যে কোনো অঙ্কই আমরা সলিউশন করতে পারবো। নেক্সট একটা অঙ্ক দেখো, তোলা আছে নেক্সট একটা অঙ্ক দেখো, নেক্সট একটা অঙ্ক। তোমরা কিন্তু পাশে খাতা কলমটা রাখো, দিলে কিন্তু সুবিধা হয়। আগে আমি যখন কোশ্চেনটা বলবো তখন কিন্তু তোমরা ট্রাই করতে থাকো, নিজে থেকে ট্রাই করতে থাকো, তারপরে বলো। নেক্সট একটা ধরো, তারপরে একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন নাম্বার 5 কি দিলাম, সাপোজ কোনো রাস্তার উপর আর ব্যাসার্ধের চাকা অর্ধেক গড়িয়ে চললে
চললে ডিসপ্লেসমেন্ট বা ত্বরণ, ডিসপ্লেসমেন্ট বা ত্বরণ নির্ণয় করো। বলেছে কি কোন একটা রাস্তার উপর একটা চাকা আছে, কোন একটা রাস্তার উপর কি আছে, একটা চাকা আছে। এই চাকাটার রেডিয়াস দিয়েছে কত, আর। কোন চাকাটার রেডিয়াস দিয়েছে কত, আর। যদি ওই চাকাটা অর্ধেক গড়িয়ে চলে তাহলে ডিসপ্লেসমেন্টটা কত আছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিতে পারি রাস্তাটার কন্ট্যাক্টে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে এবারে তোমরা করো কত হবে, এবারে তোমরা করো যে তার ডিসপ্লেসমেন্ট কত হবে। ট্রাই করেছো, নিজে থেকে ট্রাই করো, যদি ট্রাই করা হয়ে যায় পজ করবে, ট্রাই করবে, ব্যাস ট্রাই করা কমপ্লিট। এবারে দেখো চাকাটা কি হয়েছে না, চাকাটা এই জায়গাটায় ছিল, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত আমার পি। রেডিয়াস কত দিয়েছে না আর, রেডিয়াস কত দিয়েছিল না আর। চাকাটা এবারে কি বলেছে না, চাকাটা বলেছে অর্ধেক গড়িয়েছে, চাকাটা অর্ধেক গড়িয়েছে। তাহলে অর্ধেক গড়িয়েছে মানে চাকাটা পুরোটা পরিধি কত হবে, 2πr। যদি অর্ধেক গড়ায় তাহলে পি পয়েন্টটা কি হবে, পি পয়েন্টটা উপরের দিকে আসবে। তাহলে চাকাটা অর্ধেক যদি গড়ায় তাহলে কতটা গড়িয়ে যাবে না πr। তাহলে চাকাটা যদি অর্ধেক গড়িয়ে যায় তাহলে কতটা গড়িয়ে যাচ্ছে, তাহলে পি পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা কত হবে, πr। তখন এই পি পয়েন্টটা তখন কোথায় চলে যাবে, উপরে। তখন পি পয়েন্টটা কোথায় চলে যাবে, এই জায়গাটা। তারপরে এটা পি প্রাইম ধরবো, সাপোজ এটা পি প্রাইম ধরবো। তাহলে আমাকে কি বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি, তাহলে এই পি পয়েন্টের ইনিশিয়াল পজিশন থেকে পি পয়েন্টটার ফাইনাল পয়েন্টের মধ্যে কত ডিসটেন্স কভার করেছে, এই ডিসটেন্সটা। তাহলে এই ডিসটেন্সটা আমার কি মেনশন করবে না, ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা আমি বার করতেই পারবো। এই চাকাটার এই ডিসটেন্সটা কত হবে, আর আর 2r। এটা হচ্ছে কত, πr। তো অবশ্যই আমরা বার করতে পারবো। তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার πr স্কয়ার প্লাস 2r হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, আর রুট ওভার i স্কয়ার প্লাস 4। ক্লিয়ার হয়েছে, করাইছে। তাহলে এইরকম করে আমরা ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্সের অনেকগুলো অঙ্ক করতে পারলাম। এবারে যেটা আমি লক্ষ্য করাবো সেটা হচ্ছে ভেলোসিটি আর স্পিড। ভেলোসিটি আর স্পিড দিয়ে জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। ভেলোসিটি আর স্পিড আমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। ক্লাস 9-এর যে ক্লাসগুলোতে আমরা পড়ে এসেছি সেটা ভেলোসিটি আর স্পিড সম্পর্কে অনেকটাই পড়ে এসেছি। আর যেটা আমরা পড়বো ভেলোসিটি আর হচ্ছে স্পিড। আগে স্পিড লেখাটা বেটার ছিল। স্পিড হচ্ছে কি, ক্লাস 9-এর ক্লাস অনুযায়ী স্পিড হচ্ছে কি না, স্পিড হচ্ছে total distance by total time. Velocity হচ্ছে কি, total displacement by total time. Clear? Velocity হচ্ছে কি, ভেক্টর কোয়ান্টিটি। স্পিড হচ্ছে কি, স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটির ইউনিটস হচ্ছে কি, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই তে, সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস এ। আর স্পিডে হচ্ছে একই, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই আর সিজিএস। ভেলোসিটি কে আমরা মেইনলি দুটো পার্টে ভাগ করি। স্পিড কেও আমরা মেইনলি দুটো পার্টে ভাগ করি।
কি কি পার্টে? না ভেলোসিটি, এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ডিসটেন্স স্পিডকেও আমরা তেমন ভাবে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে এভারেজ স্পিড, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ক্লিয়ার? এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে আর এভারেজ স্পিড মানে দুটোই একই টার্মের সাথে আমি ক্লিয়ার করাচ্ছি। না আগে এভারেজ স্পিডটা দেখে নাও। না এভারেজ স্পিডটা হচ্ছে কি না কোনো একটা অবজেক্ট অনেকটা রাস্তা অতিক্রম করেছে, অনেক রাস্তা। তাহলে কোন একটা অবজেক্ট যদি অনেকটা রাস্তা অতিক্রম করে থাকে তাহলে অনেকটা টাইম ধরে কভার করেছে, সেহেতু একটাই জিনিস আমি বলতে পারি, যদি কোনো একটা অবজেক্ট অনেকটা রাস্তা কভার করে থাকে দীর্ঘ সময় ধরে, তখন আমাদের বের করার হিসাব হচ্ছে কি এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কে আমরা কিভাবে মেনশন করে থাকি? না ডেল এস, ভেলোসিটিটাকে ডেল ভি। ইনস্ট্যান্টেনিয়াস মানে না কোনো একটা অবজেক্ট সাপোজ এইখান থেকে স্টার্ট করেছে, কিছুটা পথ যাওয়ার পর এই জায়গাটায় গিয়ে স্থির হলো, তাহলে তার যেতে কত সময় লেগেছে? 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 0 to 5 সেকেন্ডের মধ্যে সাপোজ আমি বললাম 3.4 সেকেন্ডে তার ভেলোসিটিটা কত ছিল বা তার স্পিডটা কত ছিল। তাহলে একটা তাৎক্ষণিক চোখ বন্ধ করে খোলা মুহূর্তে সেই জায়গাটা, সেই অবস্থানটা ভেলোসিটি বা স্পিড কত ছিল, সেই তাৎক্ষণিক ব্যাপারটা সেটাকে আমরা বলে থাকি ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে সেই তাৎক্ষণিক খুবই ক্ষুদ্র, এর মানটা কি হয়ে থাকে? খুবই ক্ষুদ্র মানের হয়ে থাকে। তাহলে ওই পার্টিকুলার টাইমের জন্য তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের জন্য ওই পার্টিকুলার টাইমের জন্য লিখে রাখো এখানটায় যে ওই পার্টিকুলার টাইমে ওই অবজেক্টটার স্পিড বা ভেলোসিটি কত ছিল। যদি আমরা ভেলোসিটি ধরে থাকি তাহলে ওই পার্টিকুলার টাইমের জন্য ভেলোসিটিটাকে আমরা কি বলে থাকবো? ডেল টি। তাহলে ওই পার্টিকুলার টাইম মানে কি? ধরো সাপোজ আমি বললাম যে কোন একটা অবজেক্ট স্টার্ট দিয়েছে, তাহলে ওই অবজেক্টটা যখন স্টার্ট দিয়েছে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত গেছে, তাহলে আমি বললাম যে 0.3 সেকেন্ডে তার ভেলোসিটিটা কত ছিল বা স্পিডটা কত ছিল। তখন আমি কি বলতে পারবো যে ওই পার্টিকুলার টাইমটা টেন্ডস টু কি হয়? ওই পার্টিকুলার টাইমটা কি হয়? টেন্ডস টু 0। তাহলে ওই ক্ষুদ্র মানের টাইমটাকে আমরা কি বলে থাকি? ডেল টি। তাহলে ক্ষুদ্র মানের টাইমটাকে যেমন করে আমরা ডেল টি বলে থাকি, তাহলে ক্ষুদ্র মানের ভেলোসিটিটাকে আমরা কি বলে থাকবো? ডেল ভি। আর ক্ষুদ্র মানের স্পিডটাকে আমরা কি বলে থাকবো? ডেল এস। বোঝা গেছে? এটা ডেল এস বলছি ডিভি, আর এটা হচ্ছে ডিএস। ক্লিয়ার? বোঝা গেছে কোনটাকে কিভাবে আমরা, এটা স্পিড, এর স্পিড, আবার ডিসপ্লেসমেন্ট আবার ভেবে নাও না। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা বার করতে পারবো। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা স্পিড আমরা কখনই, যখন টাইমটা টেন্ডস টু 0, তখন আমরা কি লিখতে পারি? ডেল টি ইকুয়াল টু ডিটি লিখতে পারি। এটাই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ। আজকে যেটা আমরা পড়বো সেটা টোটালি আমরা যেটা পড়বো এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড, এই দুটোকে নিয়ে আমরা আজকে কভার করব। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নেক্সট লেকচারে আমি কিন্তু কভার করব। তাহলে এটা একটা খুব বড় চ্যাপ্টার। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নিয়ে অনেকটা বড় হবে, সেখানটায় আমরা অন্য কিছু দিয়ে অ্যাপ্লাই করব। আজকে যেটা কভার করব শুধুমাত্র এভারেজ স্পিড আর এভারেজ
ভেলোসিটিকে কভার করব। ক্লিয়ার? আচ্ছা, এবারে যেটা বলি যে তাহলে আজকে আমরা টপিকসে কি কি দেব না এভারেজ স্পিড, and average velocity। আচ্ছা, এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটির মধ্যে একটা রিলেশন, স্পিড হচ্ছে কি ডিসটেন্সকে কভার করে আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টকে কভার করে। দ্যাট মিন্স কি আমরা স্পিডের ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আর ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা যে রিলেশন তৈরি করেছিলাম সেখানে কি রিলেশন তৈরি করেছিলাম না ডিসটেন্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন অলওয়েজ কিন্তু ইকুয়াল তখন হবে যখন একটা লাইনে হবে অনলাইন, যখন ডিসটেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি না স্পিড যেহেতু ডিসটেন্সকে কভার করায়, ভেলোসিটি যেহেতু ডিসপ্লেসমেন্টকে কভার করায়, সেহেতু আমি কি বলতে পারি এভারেজ স্পিড গ্রেটার দেন ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি। তার মানে তুমি এখান থেকে লিখতেই পারো হচ্ছে এভারেজ, যদি এভারেজ ভেলোসিটিটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এভারেজ স্পিড আপন এভারেজ ভেলোসিটি গ্রেটার দেন ইকুয়াল টু 1। বোর্ড লেভেলে এই কোশ্চেনটা খুবই এসে থাকে, বোর্ড লেভেলে কোশ্চেনটা খুবই এসে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? তোলা হয়েছে এতদূর পর্যন্ত তোলা হয়েছে। নেক্সট একটা অঙ্ক দেখে নি, নেক্সট একটা অঙ্ক দেখে নি এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি নিয়ে কয়েকটা অঙ্ক। প্রথমে যে অঙ্কটা দেবো পুরো একদম হালুয়া অঙ্ক দেবো। কোশ্চেন নাম্বার 1 ধরে নাও, ধরি কোনো বস্তু, আমার অক্ষরটা যদি একটু বাজে হয়ে থাকে তোমরা একটু দেখে নেবে, হ্যাঁ ঠিক আছে। ধরি কোনো বস্তু, আচ্ছা ডিরেকশনটা দিয়ে দিই, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। কোন একটা বস্তু 3 মিটার পূর্বে যাওয়ার পর পুনরায় 2 মিটার পশ্চিমে ফিরে আসে, তাহলে ওই বস্তুর 3 মিটার পূর্বে, আচ্ছা 3 মিটার পূর্বে যেতে সময় লেগেছে ধরো 4 সেকেন্ড, আর 2 মিটার পশ্চিমে ফিরে আসতে ধরো লেগেছে 5 সেকেন্ড। তাহলে ওই বস্তুর এভারেজ স্পিড ও এভারেজ ভেলোসিটি কত হবে? এতক্ষণ হয়তো অনেকের করা হয়ে গেছে, যাদের হয়নি তারা লক্ষ্য করো। তাহলে ওই বস্তুটা কি দেখতে পেয়েছি না এই অবস্থান থেকে স্টার্ট হয়েছে, বি অবস্থানে পৌঁছেছে, কত এ থেকে বিতে যেতে, না পূর্ব দিকে গেছে, তাহলে এ থেকে বিতে যেতে কত সময় লেগেছে না 3 মিটার গেছে, না কত সময় লেগেছে না 4 সেকেন্ড সময় লেগেছে। আবার কি হয়েছে ওই বস্তুটা বি থেকে পুনরায় এই অবস্থানের দিকে ফিরে এসছে, কত না 2 মিটার ফিরে এসছে। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত না 2 মিটার। তাহলে কত সময় লেগেছে না 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এভারেজ স্পিড কি করে বার করব না এভারেজ স্পিড হচ্ছে কি না এভারেজ স্পিড আমরা কি করে বার করব বলো না এভারেজ স্পিড কত বলো, টোটাল টাইম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে কত স্পিড, টোটাল ডিস্টেন্স কত 3 মিটার প্লাস 2 মিটার, 3 প্লাস 2 ডিভাইড বাই টাইম কত না 4 প্লাস 5, তার মানে কত হলো 5/9। তাহলে এত মিটার পার সেকেন্ড। এবারে ভেলোসিটি কত হবে, এবারে ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এ পয়েন্ট থেকে এখন সি পয়েন্টে পর্যন্ত পৌঁছেছে, তাহলে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে, এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে 1 মিটার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো, টোটাল ডিসপ্লেসমেন্ট লিখো, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত 1 ডিভাইড বাই টোটাল টাইম কত না
টোটাল টাইমটা কত 4 + 5, দ্যাট মিনস 1/9 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট অঙ্ক দিচ্ছি, নেক্সট অঙ্ক দিচ্ছি। নেক্সট অঙ্কটা লক্ষ্য করো। সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো কোনো অবজেক্ট এ থেকে বি তে রওনা দিয়েছে, তখন ওই অবজেক্টের ভেলোসিটি কত? সাপোজ v1। আবার ভেলোসিটি কত দিয়েছে? v1। আবার বি থেকে যখন এ তে ফিরে এলো, ওই অবজেক্টের ভেলোসিটি কত হলো? ওই অবজেক্টের ভেলোসিটি সাপোজ v2। তাহলে আমাকে এবারে বললো ফাইন্ড এভারেজ স্পিড and average velocity ক্যালকুলেট করতে। বার করো, তাহলে বার করো, তাহলে বার করো। চেষ্টা করেছো? করতে নাও। দেখো তাহলে দেখো এভারেজ ভেলোসিটি হালুয়া হয়ে গেছে। তাহলে যে পয়েন্ট থেকে গেছে পুনরায় সেই পয়েন্টটা ফিরে এসছে, তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে না টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। তাহলে 0 আমি ধরে নিলাম যেতে আসতে টোটাল টাইম কত লেগেছে না t, তার মানে 0/t ইকুয়াল টু কত পাবো 0। তাহলে এভারেজ ভেলোসিটি তো আমরা বার করে ফেললাম। এভারেজ স্পিড, তাহলে এভারেজ স্পিড কত হবে না এভারেজ স্পিড হচ্ছে কি না টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে না 0 থেকে b সাপোজ x, আবার b টু a আবার x, তাহলে টোটাল ডিস্টেন্স কত 2x। তাহলে a থেকে b তে গেছে v1 ভেলোসিটিতে, b থেকে a তে এসছে v2 ভেলোসিটিতে। তাহলে v1 ভেলোসিটির জন্য একটা টাইম লেগেছে সাপোজ t1, v2 ভেলোসিটির জন্য একটা টাইম লেগেছে সাপোজ t2। তাহলে টোটাল টাইম কত লাগলো t1 প্লাস t2। ক্লিয়ার করা গেছে? তাহলে এই টাইমটা কত লেগেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি পেয়েছি না ফর্মুলা কি আছে না ভেলোসিটি ইকুয়াল টু কি হয়? ফর্মুলা কি ভেলোসিটি। তাহলে এই ডিসটেন্সটা কত লেগে গেছে v1 লেগে গেছে। তাহলে এই ডিসটেন্স, তাহলে x ডিসটেন্স গেছে কত বেগে না v1 বেগে, x ডিসটেন্স গেছে কত বেগে v1 বেগে। তাহলে টাইম ইকুয়াল টু কত হবে? তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি ভেলোসিটি ইকুয়াল টু ডিসটেন্স আপন টাইম। তাহলে টাইমটা যদি t1 হয়ে থাকে তাহলে t1 ইকুয়াল টু কত লিখবো x/v, t1 ইকুয়াল টু x/v। তাহলে বেগটা কত ছিল v1, তাহলে x/v1। তাহলে তেমন করে t2 ইকুয়াল টু আমি কত লিখবো x/v2। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে 2x ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু কত লিখবো x/v1, x/v1 আর t2 ইকুয়াল টু x/v2। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে x x ক্যান্সেল হবে, তাহলে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে স্পিড আমরা বার করতে পেরে গেছি। নেক্সট একটা কোশ্চেন ধরো একই রকম ভাবে আমি ধর তোমাকে আর একটা কোশ্চেন দিলাম, বার করতে পারবো নিশ্চয়। চলে যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। সাপোজ কোন অবজেক্ট তার গতিপথের
কোন অবজেক্ট তার গতিপথের তিনটি সমান পথ অতিক্রম করে, তিনটি সমান পথ অতিক্রম করে যথাক্রমে v1, v2 ও v3 বেগে। v1, v2, v3 বেগে। তো ফাইন্ড বলেছে তার এভারেজ স্পিড কত হবে। এভারেজ স্পিড কত? পজ করো, ট্রাই করো। বাস আমি করছি, রাখো। তাহলে একটার গতিপথের তিনটা ইকুয়াল ডিস্টেন্স সমান দূরত্ব অতিক্রম করেছে v1, v2, v3। তাহলে এই ডিস্টেন্সটা গেছে v1, এই ডিস্টেন্সটা গেছে v2, এই ডিস্টেন্সটা গেছে v3 হয়েছে। তার গতিপথটা কত ছিল? সাপোজ ধরে নাও আমি টোটাল গতিপথটা কত ছিল d। সাপোজ টোটাল গতিপথটা d না ধরে টোটাল গতিপথটা আমি ধরলাম 3d। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কত? d। এটা হচ্ছে কত? d। এটা হচ্ছে কত? d। তাহলে এই পথটা অতিক্রম করতে তার টোটাল কত সময় লেগেছে? না, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে s ইজ ইকুয়াল টু আমি কত পাবো? vt। তাহলে t ইজ ইকুয়াল টু আমরা s ও বার করতে পারি, কেমন করে? t ইজ ইকুয়াল টু s বাই v। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কত? d বাই v1। এই ডিস্টেন্সটা কত হবে? d বাই v2। এই ডিস্টেন্সটার টাইম কভার কত হবে? d বাই v3। তাহলে আমাকে এভারেজ স্পিড বার করতে বলেছে। এভারেজ স্পিড মানে কত? না, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? 3d। টোটাল টাইম কত? না, এই ডিস্টেন্সের জন্য, এইটুকু ডিস্টেন্সের জন্য টোটাল টাইম কত লেগেছে? d বাই v1। এই ডিস্টেন্সের জন্য টাইম কত লেগেছে? d বাই v2। এই ডিস্টেন্সের জন্য টোটাল টাইম কত লেগেছে? d বাই v3। ক্লিয়ার? তো আমরা অনায়াসেই করতে পারলাম কি না, v1 v2 v3 ডিভাইডেড বাই v2 v3 প্লাস v1 v3 প্লাস v1 v2। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট একটা অঙ্ক করছি, দেখো। দেখো, আর তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক দিয়ে দেবো, সেই অঙ্কটা বাড়ি থেকে করে আনবে। লাস্টে যে অঙ্কটা দেবো সেটা তোমরা কিন্তু বাড়ি থেকে অবশ্যই করে আনবে। করে এনে আমার কমেন্ট বক্সে জানাবে, দিলে আমি নেক্সট ক্লাসে ওই অ্যান্সারটা কিন্তু জানিয়ে দেব। হয়েছে? আচ্ছা, চলে আসে নেক্সট অঙ্ক একটা দিচ্ছি, দেখো। তোমরা কিন্তু যে অঙ্কটা দেবো সেটা কিন্তু তার অ্যান্সারটা কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাও। আচ্ছা, এবারে যেটা দেব, সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 4, ধরো কোনো বস্তুর গতিপথের প্রথম অর্ধেক পথ অতিক্রম করে v বেগে। তোমরা কিন্তু যখনই অঙ্কগুলো করো না কেন, তখন কিন্তু খাতা কলমে আগে নিজে ট্রাই করো। নিজে না ট্রাই করলে কিন্তু তার আনন্দ তোমরা পাবে না। পরবর্তী অর্ধেক পথের মধ্যে পরবর্তী অর্ধেক পথ v1 ও v2
বেগে যান, পরবর্তী অর্ধেক পথ v1 ও v2 বেগে যায়। ক্লিয়ার? পরবর্তী অর্ধেক পথ v1 আর v2 বেগে যায়। তাহলে এভারেজ স্পিড নির্ণয় করো। তাহলে এভারেজ স্পিড নির্ণয় করো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, v2 বেগে যায়, এখানে লিখে নাও সমান সময়। হয়েছে? সমান সময় একটু লিখে নাও, এখানটা বেগে যায় সমান সময়। পজ করো, নিজেরা ট্রাই করো। বাস, ট্রাই করা কমপ্লিট। তো আমি আমারটা দেখো এবারে কিভাবে করছি। তাহলে অতিক্রান্ত পথের মধ্যে অর্ধেক পথ গেছে ভি বেগে, অর্ধেক পথ গেছে ভি বেগে। তাহলে টোটাল পথটা যদি 2d ধরে নিই, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে থাকে d, বাকি ডিস্টেন্সটা কত হয়ে থাকে d। d/2 একটা ঝামেলার ব্যাপার, সেই জন্য আমি একদম টোটাল ডিস্টেন্স 2d ধরে নিয়েছি, d দিয়ে আমি ভাগ করে দিই। তাহলে পরবর্তী অর্ধেক পথের প্রথমটা গেছে v1, পরবর্তীটা গেছে v2। তাহলে v1 ভেলোসিটি তো সমান নয়, তাহলে ইকুয়াল টাইমে তার ভেলোসিটি সমান যদি না হয়, তাহলে ডিস্টেন্স অফ কভার কত সেম হবে না। তাহলে সাপোজ প্রথমটা এইটুকু ডিস্টেন্স কভার করলো, পরেরটা এইটুকু ডিস্টেন্স কভার করেছে, কারণ এইটুকু ডিস্টেন্স কেন কভার করবে, তার ভেলোসিটিটা সেম না। তাহলে এইখান থেকে এইটুকু যেতে যে সময়টা লেগেছে, এইখান থেকে এইটুকু যেতে কিন্তু সেই একই সময় লেগেছে। কেন? সমান সময় লেগেছে। তাহলে এই সময়টা গেছে t সময়, এইখান থেকে এইটুকু সময়টা গেছে t সময়। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এইটুকু পথটা কত হবে? কারণ এইখান থেকে এইটুকু গেছে v1 স্পিডে, এইখান থেকে এইটুকু গেছে v2 স্পিডে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে না v1 ইন্টু t, এই ডিস্টেন্সটা কত হবে v2 ইন্টু t। ক্লিয়ার করতে পারি? এই ডিস্টেন্সটা আমি তো জানি v, তাহলে এই টাইমটা কত হবে না d/v। টাইমটা কত হবে d/v, তাই তো? তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত v1t, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত v2t। তাহলে এই দুটো ডিস্টেন্সকে আমি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি t। ঠিক তো? তাহলে v1t প্লাস v2t ইকুয়াল টু t। তাহলে t ইকুয়াল টু আমি কত লিখতে পারি d/v1 প্লাস v2 লিখতেই পারি। তাহলে t, তাহলে এইটুকু টাইম হচ্ছে t, এইটুকু টাইম হচ্ছে t। তাহলে এইখান থেকে এইটুকু টাইমটা হচ্ছে কত 2t, এইখান থেকে এইটুকু টাইমটা হচ্ছে কত 2t। তাহলে এই টাইমটা হচ্ছে সাপোজ ধরো t প্রাইম, তাহলে t প্রাইম প্লাস 2t। খেয়াল করতে হবে। তাহলে এভারেজ স্পিড, তাহলে এইখানটাই করি এভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে কি টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত আমি ধরেছি 2d, টোটাল টাইম আমি কত ধরেছি t প্রাইম প্লাস 2t। ক্লিয়ার? তাহলে 2d ডিভাইডেড বাই t প্রাইম ইকুয়াল টু কত d/v প্লাস 2t ইকুয়াল টু কত হচ্ছে 2d বাই v1 প্লাস v2। ক্লিয়ার? তাহলে d ক্যান্সেল কাটবে, তো v1 v2 2v v1 প্লাস v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 প্লাস 2d। ক্লিয়ার? তাহলে এবারে স্পিড আমরা কত পেলাম, দেখ এবারে স্পিড আমরা কত পেলাম, এটাই পেলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘর থেকে এই কোশ্চেনটা করে আনবে, যেটা আমি দিচ্ছি কোশ্চেন নাম্বার 5 হবে সেটা। তার অ্যান্সারটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাও, নেক্সট ক্লাসে আমরা কিন্তু
ওর অ্যান্সারটা করে দেব। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটা কিন্তু তোমরা নিজেরা কিন্তু চেষ্টা করো, আগে চেষ্টা করো নিজেরা। ধরো কোন অবজেক্ট তার গতিপথের প্রথম হাফ ডিস্টেন্স ভি বেগে অতিক্রম করে। প্রথম হাফ ডিস্টেন্স ভি বেগে অতিক্রম করে। পরবর্তী অর্ধেক পথের মধ্যে V1 বেগে পথের মধ্যে 1/3 টাইমে V1 বেগে এবং 2/3 টাইমে V2 বেগে যায়। হয়েছে? তো ফাইন্ড এভারেজ স্পিড। এই অঙ্কটা কিন্তু পরবর্তী তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাও, আর পরবর্তী আমি মানে এর লেকচারে আমি এই কোশ্চেনটা সলভ করে দেব। অবশ্যই এই কোশ্চেনটা তোমাকে জানাতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে এইটুকু পর্যন্ত থাকলো। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ভেলোসিটি নিয়ে, তার সম্পর্কে একটা লেকচার পুরোটাই কমপ্লিট হবে। সেটা কিন্তু তোমরা অবশ্যই নোট করো, কিন্তু লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ এইটুকু পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক।